সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। যারা আরকি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা ভবিষ্যতের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এবং যারা এমনিতে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন সলভের বিষয়গুলোতে প্রাধান্য দেয় তাদের জন্য আজকের ক্লাস। 46th বিসিএস প্রিলির যে কোয়েশ্চেন ছিল সেটার সলভ করব আমরা আজকে এবং এর অ্যানালাইসিস করব। ওকে, লেটস বিগিন। First question, which of the following words can be used as a verb? তো এগুলো কোশ্চেন দেখলেই সোজা আসলে খুঁজতে হবে যে নিচের কোনটা ভার্বের কাজ করছে। তো চলেন আমরা দেখি প্রথমে যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা মোবাইল। তো মোবাইলের দুইটা অর্থ আছে। যদি মোবাইল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, মোবাইল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। তো মোবাইল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ হবে ভ্রাম্যমান। যেমন আমরা মোবাইল কোড দেখি এমন ব্যাপার, তাহলে এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হতে পারবে। তো মোবাইল নাউন আকারে ব্যবহার হইলে আমরা জানি ফোনকে আর কি অনেকেই মোবাইল হিসেবে ডাকে, সেক্ষেত্রে নাউন হিসেবে ব্যবহার হতে পারবে। তো দ্বিতীয় কোশ্চেন যেটা সেটা হচ্ছে সুগার, অ্যান্ড সুগার আসলে ভার্ব হিসেবে ব্যবহার হতে পারবে। অনেকেই আর কি হয়তো শুনে অবাক হবেন যে সুগার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, দেখেন এখানে সুগার ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এর মিনিং টু অ্যাড সুগার টু সামথিং, মানে কোনো কিছুতে চিনি যুক্ত করা। অথবা দ্বিতীয় আরেকটা মিনিং আছে টু কাভার সামথিং ইন সুগার, কোনো কিছুকে আর কি চিনির প্রলেপ দেওয়া, এটা একটা মিনিং। তো থার্ড নাম্বার ওয়ার্ড মিডিয়া, যেটা একটা নাউন এবং এই নাউনটা প্লুরাল নাউন। তো যাদের আর কি নাউন সংক্রান্ত আরও জানার ইচ্ছা আছে, আমাদের চ্যানেলে আর কি প্লে লিস্ট দেওয়া আছে, ওখানে প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে আলোচনা করা আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লাস দেখে নেবেন। তো মিডিয়া প্লুরাল নাউন আর এটার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, তো দ্যাটস ওয়াই এটা উত্তর হতে পারবে না। দেন আরেকটা ওয়ার্ড স্যান্ড। তো স্যান্ড নিয়ে আমরা দেখি, এটাও অবাক করার ব্যাপার যে স্যান্ডও আর কি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারবে। তো মিনিং হচ্ছে টু মেক সামথিং স্মুথ বাই রাবিং ইট। তো অনেকেই দেখবেন যে হচ্ছে একটা কেউ যখন কোনো কাঠের জিনিসপত্র বানায় অথবা কোনো ওয়াল যদি আপনারা দেখে থাকেন, যখন নতুন ওয়ালে রং করতে যায় তখন হয়তো অনেকে লক্ষ্য করে দেখবেন ওয়াল ঘষে ঘষে সমান করা হয়, অথবা শ্রীশ কাগজ টাইপের কোনো কিছু, এটা দিয়ে কি করা হয়, কোনো কিছুকে আর কি স্মুথ করা হয়। তো টু মেক সামথিং স্মুথ বাই রাবিং ইট, কোনো কিছুকে ঘষে সমান করা, সেটা হচ্ছে স্যান্ডের মিনিং। তাহলে স্যান্ড অর্থ কি ভার্ব হিসেবে, যে কোনো কিছুকে ঘষে ঘষে সমান করা। তাহলে লক্ষ্য করে দেখেন, তো এখানে দুইটা অপশনই কারেক্ট উত্তর। অথচ চিন্তা করে দেখেন একটা স্টুডেন্টের লাইফের ফাইনাল স্টেজের একটা এক্সামের মতো বিষয়গুলোতে কোশ্চেনের ভুল থাকে। এটা আসলে সত্যি ভাবার বিষয় যে যারা কোশ্চেন সিলেকশন এবং কোশ্চেন তৈরিতে নিয়োজিত, অথবা আমার সত্যি সন্দেহ আসে যে এগুলো কোশ্চেনগুলো আসলে যখন জমা হয় তারপর আদৌ কি এগুলো কেউ রিভিউ করে দেখে অথবা এক্সামিন করে দেখে অথবা প্রুফ রিডিং করে দেখে যে আসলে কোনো ভুল আছে কিনা। তো এমন একটা কম্পিটিটিভ এক্সামের প্রথম কোশ্চেনটাতে এমন ভুল থাকে, তাহলে সত্যি শিক্ষা ব্যবস্থা এবং এই পরীক্ষা পদ্ধতি নিয়ে সত্যি সন্দেহ থেকে যায় আসলে কোন পদ্ধতিতে আসলে সিলেকশন চলতেছে এবং কারা এটার সাথে নিয়োজিত। সত্যি একটা ভাবনার বিষয় এটা। দেন দ্বিতীয় কোশ্চেন, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রেপোজিশন। তো এখানে আপনাকে জাস্ট উত্তর দিতে হবে প্রেপোজিশন। দ্রুত যদি আপনি ঠিকভাবে ভালো করে এগুলো শিখে আসতেন, বেসিকে একদমই বেসিক থেকে কোশ্চেন করা হয়েছে এটা, তো অনেক শর্টকাটে আপনি এটার উত্তর দিতে পারবেন। সেটা শর্টকাটে উত্তর দিতে গেলে আপনাকে জাস্ট লাইক, যেটা লাইক প্রিপোজিশন হইলে তার মিনিং কি সেটা জানতে হবে। তো যখনই লাইক প্রিপোজিশন হিসেবে মিনিং হবে তার অর্থ হবে মতো, কোনো কিছুর মতো, লাইক ইউ, লাইক এ ভিলেজ, এই টাইপের একটা গ্রামের মতো, আপনার মতো, এরকম মিনিং আসবে। তো আপনি ফার্স্টের সেন্টেন্স দেখেন লাইকস ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হি লাইকস টু ইট ফিশ, দ্যাটস সো এটা কখনোই উত্তর হবে না। দ্বিতীয় সেন্টেন্স দেখেন, হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। লক্ষ্য করে দেখেন লাইকস এখানে ব্যবহার হয়েছে একটা কনজাংশন হিসাবে, কারণ কনজাংশন আছে জন্য এরপরে আবার একটা সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। যদি লাইক এখানে প্রিপোজিশন হইতো, প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, একটা নাউন বসে, কিন্তু এরপরে নাউন আছে সাবজেক্ট হিসেবে এবং ভার্বও আছে, কিন্তু প্রিপোজিশনের পরে যে নাউন বসে ওটা অলওয়েজ অবজেক্ট হয়। তার মানে জাস্ট একটা ওয়ার্ড থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, তার মানে কোনো সেন্টেন্স বা ক্লজ আকারে কোনো কিছু থাকবে না। তো কনজাংশন হিসাবে লাইক এর অর্থ ইন দ্য সেম ওয়ে অ্যাজ, মানে অন্য কোনো কিছুর মতো। যেমন এটা সে তার বাবার মতোই হাসে, সে তার বাবা যেভাবে হাসে তেমন ভাবে হাসে, কিন্তু এখানে লাইকের অর্থ ওই রকম ভাবে হইলেও কিন্তু এখানে একটা পুরা ক্লজ, দ্যাটস ওয়াই এখানে লাইক কনজাংশন। থার্ড সেন্টেন্স দেখেন, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক আ ক্যাট। কার মতো গাছে উঠছে, বিড়ালের মতো। দেখেন এখানে কি লাইকের পরে কি কোনো ক্লজ আছে নাকি শুধুমাত্র নাউন আছে? তাহলে এইটা তো অবশ্যই প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে সবসময়, প্রিপোজিশন থাকলেই তার জন্য অবশ্যই একটা নাউন অথবা প্রোনাউন আসবে। নাউন অথবা কি আসবে,
প্রোনাউন, এবং এই নাউন প্রোনাউনকে সবসময় কি বলা হবে? অবজেক্ট বলা হবে। এটা কার অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। কিন্তু এখানে দেখেন লাইকের অবজেক্ট নাই কোনো। লাইকের পরে যেটা আছে সেটা হিজ ফাদার, সেটা ডাজ যে ভার্বটা আছে তার সাবজেক্ট আকারে বসছে, দ্যাটস ওয়াই এটা কনজাংশন। তাহলে দেখেন আপনি যদি প্রিপজিশন জানতেন তাহলে অনেক সহজে এটার উত্তর করতে পারতেন, এবং এটা কত সহজ একটা কোয়েশ্চেন ছিল। অ্যান্ড ডি নাম্বারের ব্যাপারটা দেখেন, লাইক মাইন্ডেড পিপল, আবারও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখানে অবশ্যই হাইপেনেটেড হওয়া উচিত ছিল কোয়েশ্চেনটাতে। আবারও দেখেন কোয়েশ্চেনে কতটা আর কি গাফিলতির একটা ব্যাপার, এবং যারা কোয়েশ্চেন করছে তাদের স্কিল নিয়ে সত্যি প্রশ্ন থেকে যায়। তাহলে লাইক মাইন্ডেড এর এখানে কি বসবে? একটা হাইপেন। কারণ লাইককে এরকম ডিভাইসড করে দিলে, দুইটাকে আলাদা আলাদা ডিভিশন করে দিলে কেমন মিনিং হয়, কোনো মিনিং হয় কিনা আদৌ একটা ব্যাপার থাকে। তাহলে এই দুইটা মিলে একটা ওয়ার্ড হয়েছে। লাইক মাইন্ডেড শব্দের অর্থ সমমনা। তাহলে বাক্যের অর্থ তখন হতো লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট এ বিজনেস। তার মানে সবার চিন্তা ভাবনা একই রকম হইলে তাদের কি করা উচিত? তাদের দরকার হয় কি একটা বিজনেস শুরু করার ফ্যাক্টরটা আসে। তাহলে দেখেন লাইক মাইন্ডেড পুরা ওয়ার্ডটাই একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কার বর্ণনা দিছে? পিপল। পিপল কেমন সেটা বর্ণনা দিছে। তাহলে নাউনের বর্ণনা যে দেয় সে অ্যাডজেক্টিভ। আবারও এই সব বিষয়ের প্রতিটা নিয়েই আমাদের ক্লাস আছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, যেগুলো দেখলে আপনারা হয়তো আরো সহজেই শিখতে পারবেন। নেক্সট, থার্ড নাম্বার কোয়েশ্চেন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। তো এখানে বলা হয়েছে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, অ্যান্ড এটা কি সেটার কথা বলা হয়েছে। ফলোইং শব্দের অর্থ হচ্ছে কি? আফটার, পরে। তাহলে হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট। তাহলে দেখেন এখানে যদি আফটার থাকতো, আফটার, তাহলে আফটার কি হতো তখন? ডেফিনেটলি আফটার প্রিপজিশন হইতো। আর একটু আগে আমি বলেও আসছি প্রিপজিশনের পরে কি বসে? প্রিপজিশনের পরে নাউন বসে। দেখেন প্রিপজিশনের জন্য নাউন আছে এখানে একটা, ইনসিডেন্ট। তাহলে ফলোইং কি? একটা প্রিপজিশন। তো আপনার উত্তর কোনটা হবে? এইটা কারেক্ট উত্তর হবে। তো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে যে আসলে কোনটা কি। দ্যাটস আপনাকে বেসিক খুব স্ট্রং নিয়ে যেতে হবে। বেসিক ক্লাস আমরা অনেক দিয়ে রাখছি, তো সেগুলো দেখবেন। নেক্সট, থার্ড কোশ্চেন, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ, অ্যান্ড কি সেটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করা অনেক সোজা। আপনি শুধু ভার্বে যাবেন সবার আগে। তো আমাদের এই বাক্যের ভার্ব ইজ, তো প্রতিটা ভার্বের একটা সাবজেক্ট থাকে। তাহলে ইজের সাবজেক্ট কি? এর ডায়েরি। আর ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, নাকি ডায়েরি লেখাটা ভেরি গুড প্র্যাকটিস? কোনোদিনও রাইটিং যদি না থাকতো তাহলে কোনোদিনও কি আর ডায়েরি আসতো? যদি আপনি রাইটিংকে প্রশ্ন করেন কি লিখছে, তখন উত্তর আছে আর ডায়েরি। তাহলে আর ডায়েরিটা কার অংশ? রাইটিং এর অংশ। তাহলে রাইটিং ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। কি রাইটিং? ডায়েরি। তাহলে রাইটিং কি ইজ ভার্বের সাবজেক্ট না? আর আপনারা জানেনই যে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, আর এটা যদি নাউনের কাজ করে তাহলে এটাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়, জিরান্ড। এবং এই জিরান্ড এর একটা অবজেক্ট আছে। যদি আপনি রাইটিংকে কি দিয়ে প্রশ্ন করেন, উত্তর আসতেছে আর ডায়েরি, তাহলে এটা টোটালটাই একটা ফ্রেজ। কিন্তু অপশনে কোনো জিরান্ড ফ্রেজ নাই। কিন্তু জিরান্ড কিসের কাজ করে? নাউন। তাহলে এটা টোটালি কি ফ্রেজ হয়ে গেল? একটা নাউন ফ্রেজ। তাহলে আপনার উত্তর কি? এ নাম্বার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসবে সেটা আপনাকে লিখতে হবে। হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং। তার মানে সে মাটিতে পড়েছিল, অথবা মেঝেতে পড়েছিল, অথবা শুয়েছিল। সে শুয়ে শুয়ে কি করতেছিল? গোংরাইতেছিল। তো হয়তো সে ব্যথা ট্যাথা পাইছে। তো অপশনের সবগুলো ব্যথা রিলেটেড। তো দেখেন এখানেও যদি সবচেয়ে ভালো কোশ্চেন এটা হইতো এটা মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ পার্টিসিপল রিলেটেড কোশ্চেন, এখানে একটা কমা থাকা উচিত ছিল, তাহলে সবচেয়ে ভালো হইতো। ইনজুরড, তাহলে ইনজুরড একটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এবং এটা কোনো ভার্ব না। কারণ কি? এই বাক্যের ভার্ব একটা লে। তাহলে এখানে ইনজুর্ড একটা পাস্ট পার্টিসিপল, যেটা কার বর্ণনা দিছে? হি। কে ইনজুর্ড? হি ইনজুর্ড নাই সেন্টেন্সে যে হি ইনজুর্ড ভার্ব হতে যাবে। মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে, ধরেন একদম শুরুতে মনে রাখবেন কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড, তারপর কোনো পিপি, এগুলো ওয়ার্ড বসলে এরা কোনোদিনও কি হবে না? ভার্ব হবে না। এরা হবে সেটা হচ্ছে নন ফাইনাইটস। তো এগুলো নিয়েও আমাদের প্লে লিস্টে ক্লাস আছে, সেগুলো দেখতে হবে। তাহলে নন ফাইনাইটস এর এখানে নন ফাইনাইটস এর ভিতরে পার্টিসিপল নামে একটা অংশ আছে। পার্টিসিপল এরা ভার্ব থেকে তৈরি, কিন্তু অন্য পার্ট অফ স্পিচের কাজ করে। পার্টিসিপল যেটার কাজ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইনজুর্ড কে, এটা পাস্ট পার্টিসিপল, কে ইনজুর্ড? হি। তাহলে হি এর বর্ণনা দিছে। তো এইটা কারেক্ট আনসার। আর ইনজুরিং কেন হবে না? ইনজুরিং একটা কন্টিনিউইটি বুঝায়, যে কেউ আহত হইতাছে এই টাইপের, কিন্তু আইএনজি যুক্ত ওয়ার্ড এখানে মোটে এই সামনে বসবে না। কারণ জিরান্ডও না এটা, কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট কি? হি। জিরান্ড একটা নাউন।
ওকে, দ্যাটস ওয়াই এটা বুঝতে পারবেন। আর হ্যাভিং ইনজুর্ড মানে বোঝানো হয় সে অন্য কাউরে ইনজুর্ড করছে, তো এরকম কোনো কিছু বোঝায়, দ্যাটস ওয়াই এখানে হ্যাভিং ইনজুর্ড কারেক্ট না। নেক্সট বি ইনজুর্ড হয় না, বিইং ইনজুর্ড হলে এটা কারেক্ট হতো। বি ইনজুর্ড মানে বলা হচ্ছে তুমি আহত হও এই টাইপের, দ্যাটস ওয়াই এটা কখনোই এখানকার উত্তর হতে পারে না। তাহলে এখানে একদমই অ্যাকিউরেট উত্তর আপনার কি ইনজুর্ড। তো চলেন পরের কোশ্চেনে যাই। তো পরের কোশ্চেন দেখেন লেখা আছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। তো এটা কাইন্ড অফ একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিওমের মতো ফ্রেজগুলো হয় কি আপনারা সহজে উত্তর দিতে পারেন। মনে রাখবেন যে এই সবগুলো ওয়ার্ডের একত্রে একটা মিনিং নিয়ে আসবে ইডিওমেটিক ফ্রেজগুলো। তো এটার প্রতিটা ওয়ার্ড যে আছে বাই অ্যান্ড লার্জ, এগুলো যদি আপনি আলাদা আলাদা ভাবে মিনিং করেন তাহলে আসবে না। তো এইটার মিনিং হবে কি একত্রে একটা ভিন্ন মিনিং আসবে যা লেখা আছে তার থেকে। তো আপনি যদি চিন্তা করেন ভেরি লার্জ, তাহলে দেখেন ভেরি লার্জ কিন্তু গতানুগতিক একটা মিনিং, ভেরি লার্জ মানে অনেক বড়, তো এটা উত্তর হতে পারবে না। আমরা সি নাম্বারে যাচ্ছি, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, তাহলে এটাও যাবে না। দ্য লার্জেস্ট ওয়ান মানে সবচেয়ে বড়টা, তাহলে এটাও যাবে না। তো আপনি এভাবে যদি ইডিয়মস কি এই জিনিসটা মনে রাখেন তাহলেই দেখবেন যে আপনি অনেক সময় অর্থ না জানলেও তারপরে বাকিগুলোর অর্থ জানার কারণে আপনি ইজিলি পারবেন। তো অন দ্য হোল শব্দের অর্থ সাধারণভাবে। তো এখানে আমি লিখে রাখছি একটা এক্সাম্পল, দেয়ার আর ফিউ স্মল থিংস আই ডোন্ট লাইক অ্যাবাউট মাই জব। বলা হচ্ছে যে আমার চাকরিতে কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো আমি পছন্দ করি না, বাট বাই অ্যান্ড লার্জ কিন্তু সাধারণভাবে ইটস ভেরি এনজয়েবল, এটা অনেক উপভোগ্য চাকরি। তাহলে বাই অ্যান্ড লার্জ অর্থ কি সাধারণভাবে, আমরা বলতে পারি ইউজুয়ালি, জেনারেলি, এগুলো আর সিনোনিম। তাহলে এখানে বাই অ্যান্ড লার্জ অর্থ কি অন দ্য হোল, যেটার অর্থ কি সাধারণভাবে অথবা মোটের উপরে। তো এটা এখানকার কারেক্ট আনসার। পরের কোশ্চেন, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড। তো দেখি আমরা, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। তো ওয়েন্ট ব্যাক এটা আসছে গো ব্যাক থেকে, গো ব্যাক এর পাস্ট কি ওয়েন্ট ব্যাক। তো গো ব্যাক অন সামথিং, আসলে যদি এটার নিচেও আন্ডারলাইন থাকতো তাহলে এটা আরো ভালো হইতো। ঠিক আছে, এটা দিয়েও করা যাবে। গো ব্যাক অন সামথিং মানে কি টু ফেল টু কিপ এ প্রমিস, আপনি কোনো একটা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন, অথবা টু চেঞ্জ ইউর মাইন্ড অ্যাবাউট সামথিং, অথবা আপনি আপনার মত পাল্টাইছেন কোনো একটা বিষয়ে। তো এক্সাম্পল সেন্টেন্স দেখি চলেন। হি নেভার গোজ ব্যাক অন হিজ ওয়ার্ড, সে কি করে না, নেভার ফেলস টু ডু হোয়াট হি হ্যাজ সেড হি উইল ডু। তার মানে সে একবার যা বলে যে এটা করবে সেটা কখনোই সে ওই কাজ করাতে ব্যর্থ হয় না। তাহলে গো ব্যাক অন সামথিং শব্দের অর্থ কি? গো ব্যাক অন সামথিং শব্দের অর্থ টু ফেল টু কিপ এ প্রমিস, একটা প্রমিস রাখতে কি করা, ব্যর্থ হওয়া, অথবা ওই যে ওর মন পরিবর্তন করা। তাহলে এই সেন্টেন্সের ভিতরে ফরগট কি কখনোই হবে, ভুলে যাওয়া। আর রেইনফোর্স শব্দের অর্থ কোনো কিছুকে কি করা, মজবুত করা, দৃঢ় করা। তাহলে নিশ্চয়ই ও মজবুত বা দৃঢ় করেনি ওর প্রমিস রে। সাপোর্ট করা, সমর্থন, তাহলে হয় না। আর উইথড্র মানে কি চেঞ্জ করা, প্রত্যাহার করা, তাহলে এটাই তো কারেক্ট আনসার হয়। তো আপনাকে এই সহজ সহজ ইডিয়মস ফ্রেজ গুলো প্র্যাকটিস করে পরীক্ষাতে যাওয়া উচিত। নেক্সট, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তো এটা আরো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, চলেন আমরা এর মিনিং দেখি। মিনিং হচ্ছে টু টেল এ সিক্রেট কেয়ারলেসলি অর বাই মিস্টেক। আপনি হয়তো লক্ষ্য করেন নাই যে আপনি কারোর সিক্রেট ফাঁস করে দিয়েছেন ভুলবশত, এরকম একটা ব্যাপার। মানে আপনি খুব একটা সতর্ক ছিলেন না, কারোর বিষয়ে কথা বলতে বলতে ওর সম্পর্কে ওর গোমর ফাঁস করে দিয়েছেন। তো এমনটা হয়, আপনি আসলে অনেক সময় অজান্তেই ভুলবশত বলে ফেলেন কোনো বন্ধু টন্ধুর সিক্রেট আর কি, তারপরে আর কি বাস টাস খেয়ে ফেলেন। তো যদিও বাস পান্ডার খাবার, কিন্তু তখন আর কি আপনার বাসের অভাব হয় না। তো এখানে প্রথমের অপশন ব্রিং আউট এ ক্যাট ফ্রম এ ব্যাগ, আমি বলছিলাম ইডিওমেটিক এক্সপ্রেশন কখনোই আর কি নর্মাল মিনিং হয় না। তারপরে পরেরটাতে দেখেন, আপনি নিশ্চয়ই এই লাইন পড়ে একটা ব্যাগ থেকে আপনি আসলে বিড়াল বের করতেছেন, এরকম মিনিং না। লেট এ ক্যাট মুভ অ্যাট লার্জ, তো এটার মিনিং হচ্ছে আপনি একটা বিড়ালকে স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে দিচ্ছেন ফ্রিলি। তারপর এটা টেক এ প্রিকশাস স্টেপস, তো একটা পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিছেন। তারপরে দেখেন এই যে ডি নাম্বারের অপশন অনেক জোস। তো এরকম জুস জুস কোশ্চেন কিভাবে যে বানায় আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। এ হচ্ছে একটা সিঙ্গুলার, এ মানে একটা বুঝায়, আর তার সাথে স্টেপস নাউনের সাথে কিভাবে দিয়ে রাখে, এটা সত্যি অত্যন্ত মজার বিষয়। এরকম জুস জুস কোশ্চেন বানালে স্টুডেন্টরা বারবার পারবে। তারপরে সি নাম্বার দেখেন, রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, তার মানে কি অন্যমনস্ক ভাবে বা অজান্তে একটা ভুলবশত আপনি একটা সিক্রেট প্রকাশ করে দিয়েছেন। তাহলে এই যে যদি আপনি জানতেন লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা প্রিভিয়াস ইয়ার্স এর যেগুলো কোশ্চেন ছিল ওগুলো যদি আপনি ঘাটাঘাটি করতেন এটা কমন পেয়ে যেতেন। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আই ওয়ান্টেড ইট টু বি এ সারপ্রাইজ, আমি চাইছিলাম যে এটা একটা সারপ্রাইজই হোক, বাট মাই সিস্টার লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, কিন্তু ও ভুলবশত সিক্রেটটা আর কি, আপনি কোনো কিছু কাউকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলেন, তো তার আগে আপনার বোন আর কি ভুলবশত বইলা দিছে যে আসলে ইহা হইতে যাইতেছে। তো তখন আর কি করবেন, নতুন সারপ্রাইজ খুঁজবেন, আর না হলে সারপ্রাইজ আপনি নিজেই খেয়ে যাবেন। তো নেক্সট কোশ্চেন 9, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। তো এখানে বলা হয়েছে আন্ডারলাইন পার্ট কি, আসলে আন্ডারলাইন পার্ট কি, হি ইজ এ ম্যান, তাহলে ম্যান কি একটা নাউন।
তাহলে চিন্তা করে দেখেন কেমন ম্যান টু ডিপেন্ড অন, যার উপরে আপনি ভরসা করতে পারেন। তাহলে এটা যদিও একটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এটা কার বর্ণনা দিছে? ম্যানের। তাহলে দেখেন ম্যান নাউন, নাউনের বর্ণনা দিলে কি হয়? এটা অ্যাডজেক্টিভ। তো আপনি চোখ বন্ধ করে যদি উত্তরও দেন তারপরে এটা কারেক্ট হয়ে যেত, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। তো যত যত সুন্দর সুন্দর ভুল আছে, ড্রিম তো ড্রিমই হয়ে যাবে। তো চলেন দেখি এটাও কত সহজে আর কি শেষ করা যায়। ড্রিম কি? হিজ ড্রিম, ড্রিম একটা নাউন, তাহলে নাউন। এবার চিন্তা করেন তো কোন ড্রিম? দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। তাহলে এই পুরাটা একটা ক্লজ, দেখেন এর ভিতরে একটা ভার্ব আছে, এই যে বি, আর উইল একটা অক্সিলারি ভার্ব, তাহলে একটা সাবজেক্টও আছে, এটা একটা কনজাংশনও, সাবঅর্ডিনেট কনজাংশন। একটা সাবঅর্ডিনেট ক্লজ হইতে হইতে যা লাগে সব। আচ্ছা অত ডিটেলসে না যাই, দেখেন এই পুরা ক্লজটা কার বর্ণনা দিছে? ড্রিমের। তাহলে নাউনের বর্ণনা দিলে সেটা কি হয় ভাই? অ্যাডজেক্টিভ। তো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই যে এটা উত্তর। তো এমনি এমনি যদি আপনি বেসিক ধারণা রাখেন তাহলেও অনেকগুলো উত্তর দিতে পারেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স? তো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স মানে মনে রাখবেন একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কয়টা থাকবে ভাই বলেন? সাবজেক্ট কয়টা? সাবজেক্ট একটা থাকবে। তাহলে একটা সাবজেক্ট, আর মনে রাখবেন ভার্বও কয়টা থাকবে? একটা। চলেন এরকম খুঁজি। ডু অর ডাই, সি নাম্বারে প্রথমে আসছি। ডু একটা ভার্ব, ডাই একটা ভার্ব, আর মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে এটা কোনোদিনও হতে পারে না, দুইটা ভার্ব আছে, এটা কাটা। নেক্সট প্রথম সেন্টেন্সে যাই। অল দ্যাট গ্লিটার্স, চিন্তা করে দেখেন দ্যাট গ্লিটার্স এর মধ্যে ভার্ব আছে গ্লিটার্স, এটা অনেকে প্রবাদ মনে করে আর এটা তেমনই ভালোভাবে পড়ে না। তাহলে অল ইজ নট গোল্ড, এটা একটা ক্লজ, আর দ্যাট গ্লিটার্স যেগুলো চকচক করে এটা একটা ক্লজ। তাহলে এখানে একটা ভার্ব and is আরো একটা ভার্ব, তাহলে আপনি দুইটা ভার্ব পেয়ে গেছেন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটস ওয়াই এটাও আপনার উত্তর না। এন্ড তারপরে বি নাম্বার চলেন দেখি। অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, অলস ওয়েল মানে অল ইজ ওয়েল, তাহলে এর ভিতরে ইজ একটা ভার্ব, তারপরে দেখেন দ্যাট ইনস ওয়েল মানে যেটার শেষও ভালো হয়, তাহলে ইনসও আর একটা ভার্ব, তাহলে আবারও দুইটা ভার্ব পেয়ে গেছেন। দেখেন কত সহজে আপনি উত্তর দিতে পারেন যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। চলেন এটা উত্তর হবে না, তাহলে কি? ডি নাম্বারে চলে যাই। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, তাহলে এর ভিতরে দেখেন ভার্ব কয়টা আছে? স একমাত্র ভার্ব, তাহলে ভার্ব একটা। আপনার আবার মনে হতে পারে ভাই আপনি শুধু এটারে ভার্ব বললেন, ওয়াকিং রেও ভার্ব বলেন না, কন্টিনিউয়াস টেন্স। ভাই কন্টিনিউয়াস টেন্স হইলে কি এর আগে am is আর was were এগুলো থাকতো না? এখানে আছে নাই, দ্যাটস ওয়াই এটা ভার্ব না। তাহলে আপনি যদি নন ফাইনাইটের ক্লাসটা প্লে লিস্ট থেকে করে আসেন, ভার্বের উপরেও ক্লাস আছে ওগুলো করে আসেন, তাহলে এটা ইজিলি ধরতে পারবেন। মনে রাখবেন আইএনজি যুক্ত ভার্ব, তার আগে অক্সিলারি না থাকলে কখনোই ভার্ব হয় না, এটা নন ফাইনাইট। তাহলে এটা তো ভার্ব না, এটা কাইটা দেন। তাহলে ভার্ব কোনটা? স। তাহলে এবার বোঝেন উত্তর কোনটা। এত সহজে আপনি উত্তর দিতে পারতেন যদি আপনি রেগুলার এগুলো প্র্যাকটিসই করতেন বারবার। তাহলে বলেন আপনার পরীক্ষা কত স্মুথ হইতো, তখন কি আর বাস খাইতেন? তারপরে নাম্বার 12, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স? আবারও কমপ্লেক্স। ওকে ভালো, মানে এই সেন্টেন্সের কমপ্লেক্স করতে হবে আপনারে। তাহলে আ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, মানে একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আর কোনোদিনও অন্যের কি সম্মান অর্জন করতে পারে না। বলেন তো ভাই এটা সত্য? সব সম্মান দুর্নীতিগ্রস্তরাই নিয়ে বসে আছে, এসির মধ্যে, ফ্যানের মধ্যে, গাড়ির মধ্যে, রাস্তায় আপনি বেরিয়ে হতে পারেন না ওর অত্যাচারে। তো দেখেন কি সব সেন্টেন্স পরীক্ষায় আসে। চলেন দেখি কমপ্লেক্স বানাইতে হবে। কমপ্লেক্স বানাইতে গেলে একটা মেইন ক্লজ লাগবে, একটা সাবঅর্ডিনেট। চলেন খুঁজি, দুইটা ভার্ব থাকবে কমপক্ষে। তাহলে আ ম্যান হু ইজ, এটা একটা করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, সে অন্যকে নাকি কি করতে পারে না? সম্মান করতে পারে না। কিন্তু আমাদের সেন্টেন্স কি? করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তাহলে এখানে তো মিনিং এর সর্বনাশ হয়ে আছে। অন্যের কি রেসপেক্ট উইন করতে পারে না, আর সে এখানে লিখে রাখছে ক্যান নট রেসপেক্ট আদার্স, দ্যাটস ওয়াই এটা হবে না। নেক্সট কোশ্চেন, আ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, তার মানে কি একটা ব্যক্তির সম্মান করে না অন্যকে যে কি করাপ্ট। তাহলে এটাও কি এই বাক্যের মিনিং এর সাথে কোনোভাবে যায়? মিনিং এর সর্বনাশ এই দুইটাতে হয়ে আছে। বাক্যের মিনিং হবে করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, করাপ্ট ম্যান অন্যের সম্মান পায় না। নেক্সট ডি নাম্বার দেখি। এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি করাপ্ট, একটা ব্যক্তি যে অন্যের রেসপেক্ট কি করতে পারে? পায়, সে দুর্নীতিগ্রস্ত হতে পারে না। এটাও মিনিং এর সর্বনাশ হয়ে আছে। চলেন সি নাম্বার দেখি। আ ম্যান হু ইজ করাপ্ট, আ ম্যান হু ইজ করাপ্ট, তাহলে এটা একটা ক্লজ। এতটুকু দেখেন, এই এতটুকুকে বাদ দিয়ে যদি পড়েন আ ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, সেম আগেরটার মিনিং। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমাদের প্লে লিস্টে বিস্তারিত আলোচনা থাকবে, সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। কমপ্লেক্স এখানে হু দেওয়া আছে, মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। চিন্তা করে দেখেন হু ইজ করাপ্ট কার বর্ণনা দিছে? ম্যানের। এই সেন্টেন্স পড়ে না করাপ্ট ম্যান, তো এটা আপনি সহজেই বের করে ফেলতে পারতেন, এগুলো আপনার পড়াই লাগতো না। কিভাবে? করাপ্ট কি? এখানে করাপ্ট একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে কমপ্লেক্স করতে গেলে আপনাকে জাস্ট বানাইতে হবে আ ম্যান, আর এর পরিবর্তে ম্যানের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু, তারপরে একটা ভার্ব লাগিয়ে দিবেন ইজ, আর তারপরে করাপ্ট এখানে অ্যাডজেক্টিভ আকারে বসছে। তো হি ইজ করাপ্ট,
তাহলে দেখেন হু ইজ করাপ্ট আপনি আলাদা ক্লজ বানায় ফেলছেন, যেটাকে শুধুমাত্র আপনার এই করাপ্টের এই জায়গাতে এই করাপ্ট কেটে দিয়ে এই পুরাটাকে লিখে দিতেন আ ম্যান হু ইজ করাপ্ট। তাহলে দেখেন ম্যানের বর্ণনা দেওয়া হয়ে গেছে। আ ম্যান এই টোটালটা আগে লিখতেন আ ম্যান, তারপরে এটাকে ঠিক এই জায়গাতে বসাইতেন হু ইজ করাপ্ট, তারপরে দেখেন ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, ঠিক সেটাই আছে। আ ম্যান হু ইজ করাপ্ট এটাকে বাদ দেন, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে মেইন সেন্টেন্স কি, এ ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তো এমনি এমনি আপনি কমপ্লেক্স অনেক ইন্টারেস্টিং, অনেক সহজ ভাবে আমরা কমপ্লেক্সের ক্লাসে হয়তো বুঝায় রাখবো, যেগুলো দেখে আপনি উপকৃত হবেন। তো চলেন 13 নাম্বার কোশ্চেন দেখা যাক। এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম। তো এখানে চাওয়া হয়েছে যে পজিটিভ, ডিগ্রিজ, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এমন। তো ফার্স্টের কোশ্চেন দেখেন, ফার্স্টের অপশন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। তো পজিটিভে তো এমন থাকবে অ্যাজ এবং পজিটিভ ফর্ম, তো এটাই আপনার কাছে সঠিক মনে হবে। তৃতীয়টাতে চলেন কেন উত্তর হইল না সেটা দেখে আসি। হুইজ দ্য বেস্ট লেখা আছে, তাহলে বেস্ট কি কখনো পজিটিভ বলেন? এটা একটা সুপারলেটিভ, তাহলে এটা কাটা। থার্ডটাতে দেখেন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, লক্ষ্য করে দেখেন লেখা আছে ইজ দেয়ার এনি আদার। এখন দেখেন ইজ লেখা আছে, তার সাথে কি কোনোদিনও প্লেয়ার্স বসে? প্লুরাল না, তাহলে ইজের সাথে কি এখানে এস বসার কথা? তাহলে এইটা ভুল। তারপরে চলেন ডি নাম্বার দেখি, আর দেয়ার এনি আদার প্লেয়ার, তাহলে দেখেন এখানে আবার আর লিখে রাখছে কিন্তু প্লেয়ারের সাথে এস নাই, এই জন্য এটা ভুল। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে প্রথমটাই কারেক্ট। দেখেন এখানে ইজ আছে, তারপর এখানে প্লেয়ার লেখা আছে, আবার এখানে সুপারলেটিভ নাই, পজিটিভ ডিগ্রি লেখা আছে। দ্যাটস ওয়াই এটাই কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্লেন। তো সাবমেরিন ডিপ করছে, ডিপ মানে ডুব দেওয়া। তো চিন্তা করে দেখেন আসলে এর ভিতরে চারটা অপশনের ভিতরে কোনটা কারেক্ট হবে। তো মিনিং আমরা বোঝার চেষ্টা করি। সাবমেরিন ডুব দিছে, কেন ডুব দিছে? টু অ্যাভয়েড, এড়ানোর জন্য, শত্রুর প্লেন দ্বারা সে দৃষ্টিগোচর না হয় তাদের কাছে, বা শত্রুর প্লেন দ্বারা ধরা পড়ে না যায়, সেটার কথা বলা হয়েছে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আর কি সাবমেরিন কি করছে? ডুব দিছে। এবার পানির মধ্যে দেখেন প্রথমটা সি টোটালি ভুল, কারণ এখানে কি অ্যাভয়েড করছে সেটার উত্তর আসবে। কি এর উত্তর? তাহলে কি এর উত্তর অবশ্যই একটা নাউন হবে। কি হবে? নাউন। এখন এখানে চারটা অপশনের ভিতরে ভার্ব রিলেটেড নাউন হইলেই সেটা কি হয়? সাধারণত জিরান্ড হয়। তাহলে চিন্তা করে দেখেন আপনি সহজে এ নাম্বার জিরান না এবং ডি নাম্বারও জিরান না, পাস্ট পার্টিসিপল, এই দুইটা কাটা। এখন দুইটা জিরান্ড আছে, একটা হচ্ছে সিইং আর একটা হচ্ছে বিইং সিন। বিইংটা জিরান্ড এবং তার সাথে সিন চলে আসছে। এখানে শত্রুর প্লেন দেখবে নাকি সাবমেরিন দেখবে, কার দেখার বিষয়টা আসছে? অ্যাকচুয়ালি এনিমির প্লেন দ্বারা দেখা এড়ানোর জন্য। তাহলে শুধু দেখা যদি হইতো তাহলে সিইং এখানে উত্তর হইতো, কিন্তু শুধু দেখা না, এটার মধ্যে একটা প্যাসিভ সেন্স আছে, এটাকে বলা হয় প্যাসিভ জিরান্ড। অন্যের দ্বারা যদি কাজটা হয় তাহলে এটাকে বলা হয় প্যাসিভ জিরান্ড, আর নিজে নিজে দেখা হইলে সেটা হয়তো নর্মাল জিরান্ড। তাহলে এখানে কারেক্ট আনসার কি? বিইং সিন। তাহলে মনে রাখবেন প্যাসিভ জিরান্ড হইলে তখন বিইং এবং তারপরে এরকম পাস্ট পার্টিসিপল আসবে। এবার পরে দেখেন দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিইং সিন বাই দ্য এনিমি প্লেন। তার মানে সাবমেরিন দেখবে না, এই এনিমির প্লেন যেটা সেটা যাতে দেখতে না পারে, অন্যের দ্বারা যাতে সে অন্যের দৃষ্টিতে যাতে সে ধরা না পড়ে যায়, সেটা এড়ানোর জন্য সে ডিপ করছে। দ্যাটস ওয়াই এখানে বিইং সিন আর কি কারেক্ট আনসার। নেক্সট পরের কোশ্চেন, ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপড এলসওয়্যার। একদম একই রকম কোশ্চেন, মিনিং টিনিং সব একই রকম প্রায়। তার মানে কি? অফ কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসবে? অবশ্যই প্রিপোজিশনের পরে ভার্বের অপশন থাকলে ওগুলো কি হবে? জিরান্ড হবে, কারণ জিরান্ডই কিসের কাজ করে? নাউনের কাজ করে। তাহলে এখানে কি হবে? একটা জিরান্ড হবে। তাহলে আবারও আপনি কোনটা কোনটা কেটে দিচ্ছেন, একটা কাটতে পারতেছেন। অ্যারেস্টেড, ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপড এলসওয়্যার। ইন ফেয়ার অফ অ্যারেস্টিং একটা অপশন আছে, সে কি অ্যারেস্টিং এর জন্য পালাইছে নাকি অ্যারেস্ট হওয়ার জন্য পালাইছে? অ্যারেস্ট হওয়া আর ভয়ে সে পালাইছে, তাহলে অ্যারেস্ট হওয়ার ভয়। তাহলে এই বাকি এটা এটা এবং এইটা, এই তিনটার মধ্যে একটার মিনিংই হওয়া আছে, কারণ বিইং মানে কি? হওয়া। তাহলে এটা একটা হওয়া অর্থ আছে। আর কি হওয়া? অ্যারেস্ট, গ্রেপ্তার হওয়ার হাত থেকে। তাহলে দেখেন যে হওয়া মিনিং আছে একটাতেই, দ্যাটস ওয়াই সি নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট এবং এটাই কারেক্ট আনসার। তাহলে ওভারঅল যদি আমরা ব্ল্যাঙ্কে বসাই, ইন ফেয়ার অফ বিইং অ্যারেস্টেড, অ্যারেস্ট গ্রেপ্তার হওয়ার ভয়ে, স্কেপড এলসওয়্যার সে অন্যত্র পালাইছে। তো এমন আর কি এটা 15 নাম্বারটা। নেক্সট তারপরে দেখেন 16 নাম্বার, আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি।
ইট ড্যাশ সাজিব। তো বলা হচ্ছে যে আমি আর কি লক্ষ্য করি না, আই ডিডন্ট ফলো হু প্যাসড বাই মি, কে পার হয়ে গেল আসলে আমার পাশ দিয়ে, আমাকে অতিক্রম করে কে চলে গেল, এমন মিনিং। তাহলে দেখেন এটা ও লক্ষ্য করেনি, তাহলে এরপরে সে যেটা বলবে সেটা কি কোনো প্রকার কল্পনা থেকে বলবে, কোনো প্রকার নিশ্চয়তা থেকে বলবে, নাকি অনুমান থেকে শুধু বলবে? এক ধরনের সম্ভাবনা থাকবে যে ও এরকম গেস করছে, তাহলে এর ভেতরে সম্ভাবনা প্রকাশ করে একটাই, সেটা হচ্ছে মাইট। দ্যাটস ওয়াই এখানকার কারেক্ট আনসার কোনটা? মাইট। আর সে যেহেতু লক্ষ্যই করেনি তাহলে অবশ্যই মাস্ট বি এটা বলতে পারবে না, এটা হলো ফ্যাক্টর। আর সজীবের সাথে ইট ওয়ার এটা তো জানি না, আর ইট ওয়াজ সজীব হইলে তো সে নিশ্চিত যে এটা সজীবই ছিল। দ্যাটস ওয়াই এগুলো একটা উত্তর না, তাহলে উত্তর কি? ইট মাইট বি সজীব, যেহেতু সে আর কি এটা লক্ষ্য করে নাই। নেক্সট, সামিন ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 years। তো এটা আসলে আপনাকে মনে রাখতে হবে মিনিং টেন্স থেকে আসছে এটা। সামিন হচ্ছে আমার কলিগ, আই ড্যাশ হিম ফর 10 years, নো এর ব্যাপার বসছে, আমি তাকে 10 বছর ধরে চিনি, তাহলে 10 বছর আগে পরিচয় হয়ে এখনো চেনা জানাটা আছে, 10 বছর আগে থেকেই সে চেনে, তাহলে এটা তো অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন আপনার কোনো এক বন্ধু আছে, সে চুরি করার অভ্যাস আছে, আপনি বলতে পারেন সে একটা চোর, তাহলে তার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। এরকম তাকে 10 বছর ধরে চেনাও আপনার একটা বৈশিষ্ট্য না, দ্যাটস এটা উত্তর হবে না। আর এটা পাস্ট টেন্স না, কারণ 10 বছর ধরে চেনেন, এখন কি আপনি ভুলে গেছেন যে নিউ লিখবেন? নেক্সট, আই হ্যাভ বিন নোন হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ অন্যের দ্বারা আপনি জানেন না, এটা প্যাসিভের মতো দেওয়া আছে। তাহলে এখানে শুধুমাত্র একটাই হবে। আপনি যে মনে রাখবেন কোনো একটা সময় থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যদি প্রকাশ পায়, আর ওইটা দ্বারা অ্যাকচুয়ালি যদি এমন কোনো কাজ করা বোঝায় যে যেটাতে এমন কোনো একটা ভার্ব বোঝায় যেটা আপনার কোনো স্টেট বুঝাবে, এটা দ্বারা দেখেন একটা অবস্থা বুঝাইছে, তাকে আপনি জানেন এটা প্রকাশ করছে, এটা দ্বারা কি কোনো এমন কাজ করা বুঝাইছে যার ভিতরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। যেমন আপনি বলতে পারতেন যে 5 ঘন্টা বা 10 বছর ধরে আমি এখানে বাস করতেছি, বাস করা দেখেন কন্টিনিউ, তাহলে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতেন, কিন্তু জানাটা কি কোনোদিনও কন্টিনিউ থাকে? তো আপনি তাকে 10 বছর ধরে চেনেন, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানকার সবচেয়ে পারফেক্ট আনসার। তো 18 নাম্বার কোশ্চেন দেখেন, দ্য স্নো সোয়ালস ড্যাশ দ্য ভ্যালি। তাহলে সোয়ালস মানে কোনো কিছু আর কি ঘূর্ণায়মান অবস্থায় গড়তে গড়তে আসে এরকম বোঝায়। তাহলে এখানে দেখেন ভ্যালির দিকে গড়তে গড়তে আইছে স্নো, তাহলে এখানে ছবিতে দেখেন ওই যে উপর থেকে নিচ দিকে, এখন চিন্তা করেন উপর থেকে নিচ দিকে হইলে কি কোনোদিনও আপ হবে? এটা কাটা। আর ইন মানে মনে রাখবেন স্ট্যাটিক প্রিপোজিশন, স্থির কোনো কিছুকে বোঝায়। তাহলে এখানে কি কোনো স্থিরতা ছিল নাকি একটা গতি নিচের দিকে গড়ে আসছে? তাহলে ডেফিনেটলি বি নাম্বার উত্তর না। তারপরে দেখেন ডি দেওয়া আছে থ্রু, কোনো কিছুর মধ্যে দিয়ে, তাহলে কি স্নো কোনো কিছুর মধ্যে দিয়ে গেছে বলেন? দ্যাটস ওয়াই এটা উত্তর হতে পারবে না। তাহলে বলেন তো, সোয়ালস ডাউন দ্য ভ্যালি, তাহলে গড়ে কোন দিকে আসছে? ভ্যালির দিকে আসছে, দ্যাটস ওয়াই কোনটা উত্তর? সি নাম্বার উত্তর। তারপরের কোশ্চেন 19 নাম্বার, দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। আসলে এই প্রিপোজিশন গুলোর আসলে যদি আপনি অর্থ না জানেন প্রিপোজিশন গুলো, তাহলে খুবই বিপদ হবে। শুধু শুধু অনেকে করে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে এমন, আসলে সেন্টেন্সের ভিতর প্রিপোজিশন অ্যাকচুয়ালি আগে এবং পরের ওয়ার্ডগুলোর জন্যই আসে। তাহলে এখানে শপের পজিশন বোঝানো হয়েছে, দেয়ার ইজ এ কফি শপ, এটা কোথায় সেটা প্রকাশ পাইছে। মনে রাখবেন যখন অ্যাক্রস ব্যবহার হয় কোনো একটা জায়গাতে, তাহলে অ্যাক্রস ব্যবহার হইলে হয় কি অন দ্য আদার সাইড অফ সামথিং, কোনো কিছুর অপর পারে বোঝায়। তো এই এক্সাম্পল দেখেন, দেয়ার ইজ এ ব্যাংক রাইট অ্যাক্রস দ্য স্ট্রিট, একটা ব্যাংক আছে ঠিক রাস্তার অপর পাশে, তাহলে ঠিক অপর পাশে। তাহলে এখানেও দেখেন দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, তাহলে একটা কফি শপ আছে রাস্তার ওই পারে, তাহলে এইটা কারেক্ট আনসার হয়। আপনি আবার বলতে পারেন ভাই এইগুলো কেন উত্তর হইল না? এখানে রাস্তার কোনো নির্দিষ্ট প্লেস বুঝাই নাই যে রাস্তার এইখানে ওইখানে সেইখানে, নির্দিষ্ট পয়েন্ট হইলে অ্যাট হয়। তারপরে অন, এটাও তো হবে না, অন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে তো আর দোকান দিয়ে বসবে না কেউ। আর বিফোর মানে রাস্তার পূর্বে, এটা যে কি মিনিং আল্লাহ পাকেই জানে, রাস্তার পূর্বে কখনো হয়? দ্যাটস ওয়াই এটাও কাটা, তাহলে রাস্তার ওপার, দ্যাটস ওয়াই ডি নাম্বার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। যেগুলো ভুল সেগুলো আগে ঝাঁটায় বিদায় করি চলেন। হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা। তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা ন্যারেশন সংক্রান্ত কোশ্চেন। হি হ্যাজ সেড টু মি দ্যাট, সে আমাকে বলছে দ্যাট আই উইল গো, তাহলে এই আইটা কে? অ্যাকচুয়ালি হি। তাহলে কিন্তু এইটা ইনডিরেক্ট স্পিচ, যেটা ন্যারেশন চেঞ্জ করলে তো এখানে আই থাকার কথা না, এখানে আসার কথা হি। তো এটা একটা বিগ মিস্টেক, এই জন্য এটা কাটা। তারপরে আমরা লাস্টেরটাতে চলে যাই। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই উড স্টে হিয়ার ইন ঢাকা। তো দেখেন এখানে সহজে আপনি ধরতে পারবেন যে এখানে হ্যাজ টোল্ড দেওয়া আছে,
তো মনে রাখবেন যে এই যে যেগুলো দ্যাটের আগে বা এই যে এখানে যেগুলো সেড দ্যাট থাকে অথবা টোল থাকে এগুলো শুধুমাত্র পাস্ট থাকতে হয়, পাস্ট ইনডিফিনিট। এখানে যদি শুধু টোল থাকতো অথবা শুধু সেড থাকতো, সেড টু, সেডের সাথে টু বসে, সেড টু মি, অথবা শুধু টোল থাকতো, এই জায়গাটাতে পরিবর্তন হইতো। তার মানে এখানে যখনই পাস্ট টেন্স থাকবে এই পারে, তখনই শুধুমাত্র এই অংশের টেন্সগুলোতে পরিবর্তন হয় টেন্সে। তো দেখেন এখানে টোল লেখা আছে আবার সেড টু লেখা আছে, এরকম কোনো কিছু আছে এর ভিতরে নাকি? হ্যাজ টোল্ড লেখা আছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে পাস্ট টেন্স যতক্ষণ না থাকবে ততক্ষণ এগুলো চেঞ্জ হবে না। তাহলে এখানকার মিস্টেক, এখানে হ্যাজ টোল্ড আছে তারপরে উইলকে চেঞ্জ করে উড করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এটা ভুল। এবং আপনি এইটার ক্ষেত্রেও সেম ভাবে ধরতে পারবেন, এখানেও দেখেন এই যে উড লিখে রাখছে, উড, দ্যাটস ওয়াই এটাও কাটা। তাহলে দেখেন এইটাতে লক্ষ্য করে দেখেন, হি হ্যাজ টোল্ড মি দ্যাট, এই যে এবার কিন্তু আর এখানকার মতো এই যে আই লিখে রাখেন, এখানে হি লিখছে, আবার উইলও কিন্তু চেঞ্জ হয়নি, দ্যাটস ওয়াই বি নাম্বার কারেক্ট আনসার। নেক্সট 21, আবারও কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো চলেন পড়ি, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস। তাহলে কি বলা হয়েছে? দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমকে অন্ধকার করা হয়েছে সব লাইট বন্ধ করে। তো এটা মাচ বেটার, কোনো ভুল পাওয়া যায়নি। পরেরগুলো দেখি চলেন কেন ভুল। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড সুইচিং অফ অল দ্য লাইটস, এখানে আসলে শুধু সুইচিং তো হয় না, বাই হওয়ার কথা ছিল, এখানে নাই, দ্যাটস ওয়াই এটা একটা ভুল। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড টু সুইচ, তার মানে কি রুমকে অন্ধকার করা হয়েছিল কি করতে? সব লাইট বন্ধ করতে। তাহলে মিনিংটারই তো সর্বনাশ হয়ে গেছে, কি মিনিং যে হইলো, একদম অদ্ভুত ব্যাপার হয়ে গেল। তারপরে সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, সুইচিং অফ অল দ্য লাইটস, সব লাইট বন্ধ করে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমকে অন্ধকারাচ্ছন্ন করা হয়েছিল, সুইচিং অফ অল দ্য লাইটস। তো এটাও মিনিং আসে না বাক্যের, দ্যাটস ওয়াই এটাও ভুল। তাহলে প্রথম সেন্টেন্সটারই মিনিং ঠিক, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং, কিভাবে করা হয়েছিল? বাই সুইচিং অল দ্য লাইটস। তো 21 এর উত্তর এ নাম্বার। নেক্সট 22, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা আসলে কন্ডিশনাল সংক্রান্ত কোশ্চেন, তো আমরা লক্ষ্য করে দেখি যে কোনটা কারেক্ট। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, এটা আসলে এমন সেন্টেন্স ছিল, এটা থার্ড কন্ডিশনাল, এটাকে এইভাবেও লেখা যায়, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম। তো এমন, তো এখানে আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি এইভাবেও লিখতে পারেন, হ্যাড ইউ বিন, যেটা আমাদের প্রথম অপশনে দেওয়া ছিল, দেয়ার অন টাইম। তো দেখেন দুইটা একই জিনিস, যখন এখানে আপনি হ্যাডটাকে ইউ এর আগে আনবেন এই দুইটা কাজ করবে, ইফেরও কাজ করবে এই হ্যাডেরও কাজ করবে, এই জন্য দুইভাবেই লেখা যায়, দুইটাই কারেক্ট। তো এই টাইপের থাকলে এটাতে দেখেন পাস্ট পারফেক্ট আছে, হ্যাড বিন। তো এই পাস্ট পারফেক্ট গুলো থাকলে এটাকে থার্ড কন্ডিশনাল বলা হবে, এবং পরে আরো একটা ক্লজ থাকবে যেটাতে উড হ্যাভ কুড হ্যাভ থাকবে এবং তারপরে পাস্ট পার্টিসিপল থাকবে। তো লক্ষ্য করে দেখেন এখানে কুড হ্যাভ এবং তারপরে হ্যাভ এর আরেকটা পাস্ট পার্টিসিপল হ্যাড লেখা আছে। যদি আপনি হ্যাভকে মেইন ভার্ব ধরেন তাহলে হ্যাভ এর মেইন ভার্বের দুইটা ফর্ম আছে, হ্যাভ এবং হ্যাজ, আর পাস্ট ফর্মের নামও হ্যাড, পাস্ট পার্টিসিপল নাম ফর্মের নামও হ্যাড। তাহলে এই প্রথমের হ্যাভ হচ্ছে অক্সিলারি আর পরের হ্যাড হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাটস ওয়াই এটা কারেক্ট একদমই। আর কন্ডিশনাল সংক্রান্ত যদি আরো ভালো করে শিখতে চান তাহলে হয়তো আমাদের অ্যাডভান্স ক্লাসের মধ্যে দেওয়া থাকবে, যেটা থেকে আপনারা শিখতে পারবেন। দ্বিতীয়টা দেখি ভুল কোথায়, ইফ ইউ হ্যাড বিন দেয়ার, এখানেও থার্ড কন্ডিশনাল, ইটস ওকে। কুড হ্যাভ, দেখেন এখানে কুডের এরকম থাকবে পরের পার্টটাতে, কুড অথবা উড থাকতে পারবে, মাইটও থাকে, তারপরে অটোমেটিক একটা কি আসবে, হ্যাভ আসবে, এবং এখানেই শেষ না, এরপরে একটা পিপি থাকবে, মানে V3 যেটাকে বলেন আপনারা, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এমন থাকবে। তো দ্বিতীয়টাতে কিন্তু জাস্ট কুড হ্যাভ আছে, পাস্ট পার্টিসিপল নাই, এটাতে ছিল পাস্ট পার্টিসিপল। চলেন পরেরটাও দেখি, এই পার্ট ঠিক আছে। ইউ মাইট, এই যে মাইটের কথা বলছিলাম, দেখেন মাইটের পরে হ্যাভ নাই, শুধু গেট আছে, এই যে হ্যাভের কথা বলছিলাম, একটা হ্যাভও অটোমেটিক থাকতে হবে। পরেরটাতেও প্রথম পার্ট ঠিক আছে, কুড হ্যাভ গট দ্য ইনফরমেশন। হ্যাড বিন, কিন্তু প্রথম পার্টে ঝামেলা আছে, দেখেন হ্যাড বিন ইউ হয় না, আমরা এখানে লিখছি হ্যাড ইউ বিন, তাহলে ইউটা কোথায় বসবে? এখানে বসবে। তো এই ডি নাম্বারে এখানে মিস্টেক, তাহলে উত্তর কোনটা বলেন? উত্তর এ নাম্বার। নেক্সট আবারও সেন্টেন্স কারেকশনই চলতেছে, দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড। তো তাহলে অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, বোথ সাইডস অফই তো ঠিক ছিল, তাহলে আবার দা দেওয়ার কি দরকার ছিল? নেক্সট, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড, বোথ দ্য সাইডস না বোথ সাইডস,
There are trees on both side, both plural, তারপরে side হয় না, sides হয়। There are trees on either sides, either sides হয় না, either side হয়। তাহলে এখানে একটাও কি নাই, কারেক্ট অ্যান্সার নাই। আমি প্রথমেই বলছিলাম অনেক জুস লেভেলের কোশ্চেন আর কি থাকে, যারা কোশ্চেন সেট করে ওনারাও মনে হয় অনেক জুস আর কি, দ্যাটস ওয়াই এমন ব্যাপার থাকে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ boisterous ইজ। তো দেখেন এখানে হচ্ছে নয়জি boisterous শব্দের অর্থই, boisterous অর্থ কি, নয়জি মানে অনেক কোলাহলপূর্ণ। তাহলে এটা অর্থ কোলাহলপূর্ণ, আনরুলি অর্থ কোলাহলপূর্ণ, দুইটাই একই। আবার চেয়ারফুল মানে উৎফুল্ল, মানুষ অনেক অ্যাক্টিভ, লাইভলি, প্রাণবন্ত এরকম। কাইন্ড অফ এটার মধ্যে উৎফুল্ল এবং আনন্দ প্রকাশ করলে সেক্ষেত্রেও নয়জি হয়। তাহলে এখানকার তিনটাই মোটেই উত্তর না। তো আবারও বললাম যে কোয়েশ্চেনের মধ্যে অনেক জুস করে দেওয়া থাকে আসলে স্পেলিং। জনাবদের আর কি রিভিশন দেওয়ারও দরকার পড়ে না, রিভিউ করারও দরকার পড়ে না, জনাবদের প্রুফ রিডিং এর দরকার পড়ে না। তো তারা কোয়াইট স্পেলিংকে কুইট লিখে রাখে। তো এখানে কুইট লিখে রাখছে জনাবেরা, অনেক জোস আর কি ব্যাপারটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কোয়াইট হবে। তো এটাও ভুল কোশ্চেন। তো প্রথমেরটা শুরুটা থেকেই হয়েছে বিসিএস এর কোশ্চেনের ভুল থেকে। তাহলে চিন্তা করেন কেমন শিক্ষার ব্যাপার লক্ষ্য করে দেখেন চলতেছে কি। নেক্সট, প্লেজারিজম, এটা একদমই বেসিক লেভেলের কোশ্চেন প্লেজারিজম। তো প্লেজারিজম মানে হচ্ছে ধরেন আপনি অন্যজনের লেখা নিজের বলে চালাই দিবেন। তো আমাদের আসলে কোন এক দেশ আছে উগান্ডা নামক, যেখানে দেখবেন যে সব খালি কোপায় আরেকজনের জিনিসপত্র নিজের নামে বসায় দিতে পারলেই হইলো। তো প্লেজারিজম ডেফিনেটলি দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, আরেকজনের আইডিয়া নিজের হিসেবে চালায় দাও। তো এটাই কারেক্ট আনসার, আর বাকিগুলো হবে না। এখানে একটা ওয়ার্ড আছে ফরজারি, যেটার অর্থ জালিয়াতি। দ্য আর্ট অফ ডিলিং উইথ ফরজারি মানে কোনো কিছু আপনি জালিয়াতির মাধ্যমে একটা জালিয়াতির আর্ট আপনি শিখে গেছেন সেটা। তো এটা মিনিং না। তাহলে এখানে আসলে 25 এর প্লেজারিজম শব্দের অর্থই হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, নিজের আইডিয়া হিসেবে চালায় দেওয়া। তো এমনটা। তো এই ছিল হচ্ছে 25টা কোশ্চেন নিয়ে আমাদের অ্যানালাইসিস। যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কি কমেন্ট করবেন। আর আরো কিছু যদি আপনারা আরো কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অথবা কোনো বিষয়ে ক্লাস করতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সো এনজয় ইয়ার ডে।